সে কি সত্যি আমাকে দেখতে আসবে না? শেষ বিদায়টুকু জানাবে না? কিন্তু বাগানের প্রতিটি কোণ, প্রতিটি পথ ফাঁকা। জ্যাসপার কোথাও নেই। ফিওনা যখন ধীরে ধীরে চারিদিকে তাকিয়ে বাগান পেরুচ্ছিল, তখন প্রাসাদের একটি জানালার আড়াল থেকে অ্যাকুয়ারা চুপচাপ ফিওনাকে তাকিয়ে দেখছিল। তার চোখে অদ্ভুত এক দুঃখের ছাপ, যেন সে ফিওনার প্রতিটি ব্যথা নিজের ভেতর অনুভব করছিল। কিন্তু সে একবারের জন্যেও সামনে আসেনি। নিজের মুষ্টি শক্ত করে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। মনে মনে শুধু বলল, তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না ফিওনা, তাই একবারও তোমার সামনে যায়নি, কারণ তোমাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমি খুঁজে পেতাম না। অ্যাকোয়ারা জানতো এই মুহূর্তে ফিওনার সামনে দাঁড়ানো মানে তাকে আরো বেশি ভেঙে দেওয়া। তাই সে নিঃশব্দে বিদায় জানালো, নিজের হৃদয়ে অপরাধ বোধ আর গভীর মমতা নিয়ে। থারিনিয়াস হঠাৎ থেমে গিয়ে বলল, আমরা এসে গেছি। ফিওনার চোখের সামনে তার স্পেসশিপ, এর ধাতব গায়ে সূর্যের আলো পড়ে চকচক করছে। ফিওনা পা বাড়ানোর আগে থারিনিয়াসের দিকে ঘুরে দাঁড়ালো। আমার হয়ে একটা বার্তা প্রিন্সকে দেবে? ফিওনা কণ্ঠে দৃঢ়তা ধরে রাখার চেষ্টা করলো, যদিও তার গলা কেঁপে উঠল। থারিনিয়াস চোখ সরু করলো। হ্যাঁ বলো, কি বলতে চাও? ফিওনার চোখ ঝলসে উঠল, আর এক মুহূর্ত দেরি না করে বলল, তাকে বলে দিও, সে যতই অস্বীকার করুক, যতই আমাকে ভুলে যাক, আমি সারা জীবন তাকে ভালোবেসে যাব। আমি এলিসন ফিওনা, তার হামিংবার্ড। তাকে এই মহাবিশ্বের চেয়েও বেশি ভালোবাসি। থারিনিয়াস কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে এক ঝলক মাথা নাড়ল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। ঠিক আছে, আমি পৌঁছে দেব তোমার বার্তা। ফিওনা আর কোনো কথা বলল না। শিপের দিকে এগিয়ে গেল। সিঁড়িতে পা রাখার আগেই হঠাৎ থেমে গেল, আর একবার পেছনে ফিরে তাকালো। তবু জ্যাসপারের কোনো ছায়া দেখল না। ফিওনার চোখে জল ভরে এলো। শিপে পা রাখার পর যখন দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, তখন ফিওনার মনে হলো সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা চিরতরে পিছনে ফেলে যাচ্ছে। স্পেসশিপ ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলো। ফিওনা কাচের জানালা দিয়ে বাইরে তাকালো। প্রাসাদটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে। তার চোখে জল ঝরছে, কিন্তু সে দৃঢ়ভাবে চেয়েছিল সবকিছু মনে রাখতে। সে জানতো এই যাত্রা তার শেষ হতে পারে, কিন্তু সে তার ভালোবাসার স্মৃতিগুলোকে সঙ্গী করেই এগিয়ে যাবে। স্পেসশিপে উঠেই ফিওনা অঝরে কাঁদতে লাগলো। তার কান্না যেন আকাশ বাতাস কাঁপিয়ে দিল। চারপাশে কেবল এক অনুভূতি, যতটুকু ভালোবাসার স্মৃতি, তার সাথে যতটা হতাশা। চোখের সামনে একদিকে ভেসে উঠছে জ্যাসপারের ভালোবাসার মুহূর্তগুলো, যেখানে জ্যাসপার তাকে এক রূপকথার মতো ভালোবাসতো। অন্যদিকে তার ঠোঁটের কোণে বেরিয়ে আসা সেই নিষ্ঠুর কথাগুলো, আমি তোমাকে ভালোবাসি না, পৃথিবীর ভালোবাসা পৃথিবীতেই শেষ। ফিওনার হৃদয়ে যেন কষ্টের জ্বালা, যা কখনো নিভবে না। তার চোখের জল পড়ছিল বেয়ে, যেন প্রতিটি টপ টপ শব্দে তার ভালোবাসার প্রতিটি স্মৃতি চূর্ণ হচ্ছিল। কেন প্রিন্স, কেন আমাকে এত দূরে ঠেলে দিলে? এই প্রশ্নটি যেন তার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। শিপের ভেতরের নিস্তব্ধতা তাকে আরো অসহায় বোধ করালো। একবার ভাবলো, যদি সে আবার ফিরে যেতে পারে, যদি সে জ্যাসপারের কাছে ফিরে যেতে পারে, তাহলে হয়তো সবকিছু বদলে যাবে। কিন্তু বাস্তবতা তার সামনে দাঁড়িয়েছিল। সে আর পৃথিবীতে নেই, আর প্রিন্সের হৃদয়ে তার স্থানও নেই। কাঁদতে কাঁদতে ফিওনা অনুভব করলো এই কান্নার মধ্যে তার ভালোবাসার শক্তি লুকিয়ে আছে। প্রতিটি অশ্রু যেন বলছিল, আমি তোমাকে ভুলবো না জ্যাসপার। প্রেমের গল্পের এই অধ্যায় ভাঙার হৃদয়কে বয়ে নিয়ে যেতে হবে, কিন্তু একদিন সে তার ভেঙে পড়ার হৃদয়কে আবার গড়ে তুলবে, এই আশা নিয়ে। ফিওনাকে শিপে উঠতে দেখেই জ্যাসপার ধীরে ধীরে প্রাসাদের দিকে ফিরে গেল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু ভেতরে এক প্রচন্ড ঝড় বয়ে চলেছে। নিজের হাত দুটো শক্ত করে মুঠোয় চেপে ধরেছে সে, যেন যন্ত্রণার তীব্রতাকে দমন করার ব্যর্থ চেষ্টা করছে। প্রাসাদে পৌঁছানোর পর দরজার আড়ালে পা দিয়েই জ্যাসপারের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এক লাফে সিংহাসনের কাছাকাছি থাকা বিশাল টেবিলটা উল্টে ফেলে দিল। কেন? তার তর্জনীর তীক্ষ্ণ আওয়াজ পুরো প্রাসাদ জুড়ে প্রতিধ্বনিত হলো। কেন আমি তাকে দূরে ঠেলে দিলাম? জ্যাসপারের হাত ছুঁড়ে ফেলে পরপর কয়েকটি মূল্যবান ফুলদানি ভেঙে চুরমার করে দিল।
এক এক করে প্রাসাদের দেওয়ালের ঝুলন্ত শিল্পকর্ম ক্রিস্টালের বাতিগুলো সবকিছু ভাঙচুর করতে শুরু করলো। তার তীব্র ক্রোধের সঙ্গে যেন প্রতিটি বস্তু ক্ষুদ্র হতে শুরু করলো। এই ভাঙচুরের মধ্যেও তার নিজের দেহ ক্ষতবিক্ষত হতে থাকলো। কাঁচের টুকরো তার হাত চিরে ফেললো। সবুজ রক্ত গড়িয়ে পড়তে লাগলো মেঝেতে। একটা বড় পাথরের টুকরো ছুঁড়তে গিয়ে তার কপাল কেটে গেল, কিন্তু সে থামলো না। শরীর থেকে রক্ত ঝরছে, ব্যথা যেন প্রতিটি শিরায় ছড়িয়ে পড়ছে। তবুও তার নিজের ভেতরের কষ্টের সামনে এই শারীরিক যন্ত্রণা কিছুই না। আমি তাকে এতটা কষ্ট দিলাম, আমি নিজে তাকে তাড়িয়ে দিলাম। আমি কি করে এমন করতে পারলাম? জ্যাসপার বারবার এই কথা নিজেকে বলছিল। তার মনের ভেতর ঘুরপাক খাচ্ছিল ফিওনার মুখের সেই অসহায় চাহনি। শিপে ওঠার আগে ফিওনার পেছন ফিরে তাকানো সেই একবার দেখা যেন তাকে হাজারবার ছুরির আঘাত করেছে। হঠাৎ থেমে গেল সে, দেওয়ালে ভর দিয়ে দাঁড়ালো। তার শ্বাস ভারী হয়ে এলো, রক্তমাখা হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। তার কণ্ঠস্বর কম্পিত, দমবন্ধ এক স্বরে ফিসফিস করে বলল, আমি তাকে ভালোবাসি হামিংবার্ড। আমি তোমাকে আমার সব কিছু দিয়ে ভালোবাসি, কিন্তু তোমাকে কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারলাম না। আমি কি করে নিজের ভালোবাসাকে ধ্বংস করলাম? তার চোখ দিয়ে রক্তমাখা হাত সরতেই বোঝা গেল চোখ লাল হয়ে উঠেছে, কিন্তু সেই লাল ক্রোধের নয়, সেটা ভালোবাসা হারানোর ব্যথার প্রতিচ্ছবি। সে ধীরে ধীরে মাটিতে বসে পড়ল, পিঠ ঠেকিয়ে দিল দেওয়ালে। তার চারপাশে ভাঙা কাঁচ, ধ্বংস হয়ে যাওয়া প্রাসাদের টুকরো, আর মেঝেতে ছড়ানো সবুজ রক্ত। জ্যাসপার জানে ফিওনাকে সুরক্ষিত রাখার জন্য এই ত্যাগ, সে জানে এটাই একমাত্র পথ, কিন্তু তার হৃদয় এই সিদ্ধান্তকে মানতে চায় না। হামিংবার্ড। তার কণ্ঠস্বর চাপা হয়ে গেল, যেন নামটা উচ্চারণ করতেই তার হৃদয়ে আরো খানিকটা ভেঙে গেল। জ্যাসপার এক হাতে নিজের বুক চেপে ধরল, যেন সেই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে চায়। কিন্তু সে জানে এই যন্ত্রণা কখনো থামবে না। ফিওনা তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় ছিল, আর সেই অধ্যায়কে নিজেই ছিঁড়ে ফেলে দিয়েছে। সেই সময়টা জ্যাসপার প্রাসাদের ধ্বংসস্তূপের মধ্যে একা বসে রইল, তার ভালোবাসার গভীরতা আর ফিওনাকে দেওয়া কষ্টের অনুশোচনা, এই দুয়ের ভারে সে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল। প্রাসাদের নিস্তব্ধতা ভেঙে আবারও জ্যাসপারের ক্রোধের গর্জন শোনা গেল। কয়েক মুহূর্ত শান্ত থাকার পর হঠাৎ সে যেন নতুন করে ফেটে পড়ল। তার হাতের এক ঝটকায় সিংহাসন উল্টে দিলেন। সিংহাসন মাটিতে ধপাস করে পড়ে গেল, আর তার সঙ্গে প্রাসাদের ভেতরকার বাতাস যেন থমকে গেল। থারিনিয়াস দ্রুত তার দিকে এগিয়ে এসে বলল, প্রিন্স, এবার থামুন। আপনি কি করছেন? জ্যাসপার তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে গর্জে উঠল, আমাকে থামার চেষ্টা করো না থারিনিয়াস। আমি যা হারিয়েছি তা বুঝতে তোমার এক জীবনও যথেষ্ট হবে না। এথিরিয়ানও তাকে থামানোর চেষ্টা করলো। আমরা তোমার পাশে আছি জাসু ভাইয়া, এই ধ্বংস তোমার কষ্ট কমাবে না। কিন্তু জ্যাসপার তাদের কথায় কান দিল না। এক ঝটকায় থারিনিয়াস এবং এথিরিয়ানকে ছিটকে ফেলে দিল। তারা দুজন মাটিতে পড়ে গেল। চারপাশে ড্রাগনরা ভয়ে একপাশে সরে গেল। কেউই সাহস করে এগিয়ে আসছিল না। ঠিক সেই মুহূর্তে দরজার পাশে দাঁড়ালো অ্যালিসা। তার চোখে ছিল অশ্রু, কিন্তু মুখে এক দৃঢ় সংকল্প। প্রিন্স অরিজিন। সে গম্ভীর গলায় বলল। জ্যাসপার কিছুক্ষণ থমকে দাঁড়ালো। অ্যালিসার কণ্ঠে এমন এক টান ছিল যা তার রাগকে মুহূর্তের জন্য হলেও থামিয়ে দিল। এভাবে নিজেকে ধ্বংস করবেন না। অ্যালিসা ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, আপনার কষ্ট আমি বুঝি, কিন্তু এই ধ্বংস আপনাকে মুক্তি দেবে না। জ্যাসপারের চোখে এক ঝলক বেদনা ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই তা ক্রোধে রূপ নিল। তুমি কি বুঝবে অ্যালিসা? তুমি তো কখনো আমাকে ভালোবাসার জন্য এতটা হারাওনি। দূরে সরে যাও এই মুহূর্তে। অ্যালিসা আরও এক ধাপ এগিয়ে এসে বলল, আমি আপনাকে ভালোবাসি প্রিন্স, কিন্তু আপনার এই ধ্বংসাত্মক আচরণ শুধু আপনাকে নয়, আমাদের সবাইকে ধ্বংস করে দিবে। ততক্ষণে জ্যাসপারের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সে হঠাৎ এক ঝটকায় অ্যালিসাকে আঘাত করে বসল। অ্যালিসা মাটিতে পড়ে গেল, তার মুখে বেদনার ছাপ। মাটিতে পড়েও অ্যালিসা তার চোখ তুলে তাকালেন। তার দৃষ্টিতে ছিল অদম্য ভালোবাসা। আপনি আমাকে আঘাত করলেন প্রিন্স।
জ্যাসপার থেমে গেল। তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার হাত কাঁপছিল, তার চোখে কেবল অন্ধকারের ছায়া। সে ধীরে ধীরে পেছনে সরে গেল। তার সামনে পড়ে থাকা সিংহাসন, ধ্বংস হয়ে যাওয়া প্রাসাদের মেঝে এবং আহত অ্যালিসা যেন তার কষ্টের এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠল। ড্রাকনিস দ্রুত থারিনিয়াস এবং এথেরিয়ানকে ডেকে পাঠালো। তার মুখে ছিল দৃঢ়তা এবং চিন্তার ছাপ। তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, জেসপারের ক্রোধ এখন নিয়ন্ত্রণের বাইরে। যদি তাকে এখন থামানো না হয় তাহলে সে নিজেকে এবং আমাদের সবাইকে ধ্বংস করবে। এটা নাও, ড্রাগন স্কিল সেডেটিভ 09। থারিনিয়াস কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, এটা কি নিরাপদ কিং ড্রাকনিস? ড্রাকনিস মাথা নাড়লেন। এটি তার জীবন বাঁচানোর জন্য, থারেনিয়াস। আমরা যদি কিছু না করি তাহলে সে নিজেই তার সর্বনাশ ডেকে আনবে। থারিনিয়াস এবং এথেরিয়ানস সেডেটিভের ইনজেকশন নিয়ে জ্যাসপারের দিকে এগিয়ে গেল। জ্যাসপার তখনও প্রাসাদের ভাঙা অংশগুলোর দিকে রাগে গর্জন করে ধ্বংস চালিয়ে যাচ্ছিল। থারিনিয়াস একটি সুযোগ খুঁজছিল। এথেরিয়ান কৌশলে জ্যাসপারের দৃষ্টি ভিন্ন দিকে আকর্ষণ করলো। জেসু ভাইয়া, তুমি কি বুঝতে পারছো না এই ধ্বংস তোমার কোনো কষ্ট কমাবে না? এই মুহূর্তে থারিনিয়াস পেছন থেকে চুপিসারে এসে ইনজেকশনটি জ্যাসপারের হাতে পুশ করে দিল। জ্যাসপার প্রথমে হতভম্ব হয়ে তাকালো। এরপর তার শক্তি ধীরে ধীরে কমে যেতে লাগলো। সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ অল্পক্ষণ পর বন্ধ হয়ে গেল আর তার বিশাল দেহ এক পাশ থেকে শুয়ে পড়ল। ড্রাকনিস দূর থেকে দৃশ্যটি দেখছিলেন। তিনি গভীর শ্বাস ফেলে বললেন, এখন অন্তত সে ক্ষণিকের জন্য শান্ত থাকবে। আমাদের তার ভালোবাসার যন্ত্রণার সমাধান খুঁজতে হবে। থারিনিয়াস এবং এথেরিয়ান মাথা নত করল। জ্যাসপারের নিথর দেহ তখনও কষ্টের এক প্রতিচ্ছবি হয়ে শুয়েছিল, যেন তার অন্তর্দাহ এক মুহূর্তের জন্যেও থেমে নেই। এথেরিয়ান, থারিনিয়াস এবং আরও কয়েকজন ড্রাগন মিলে জ্যাসপারকে তার বিশাল স্ফটিকের দেওয়াল ঘেরা কক্ষে বিছানায় শুইয়ে দিল। প্রায় নিস্তব্ধ কক্ষের ভেতর জ্যাসপারের নিথর দেহ শুয়েছিল, আর তার মুখে এখনো যেন যন্ত্রণার এক গভীর ছাপ ফুটে উঠেছিল। ড্রাকনিস দরজার পাশে দাঁড়িয়েছিলেন, যেন তিনি তার ছেলেকে এভাবে দেখে বিশ্বাস করতে পারছিলেন না। এক মুহূর্তের জন্য তার চোখে কিছুটা অসহায়ত্ব ঝলসে উঠল। তিনি ধীরে ধীরে মাথা নিচু করে থারিনিয়াসের দিকে তাকিয়ে বললেন, আমি ভাবতেই পারিনি আমার ছেলেরা ভালোবাসার জন্য একদিন এমন পাগলামি করবে। থারিনিয়াস কিছু বলার জন্যে মুখ খুলতে গিয়েও থেমে গেল। ড্রাকনিসের চোখে তখন যন্ত্রণার ছায়া, আর তার কণ্ঠ ভারী হয়ে উঠল। ওর চাচার কথা মনে পড়ে যায়। সে তো ভালোবাসার জন্য নিজেকে শেষ করে দিয়েছিল। মানুষের প্রতি তার এত ভালোবাসা তাকে ধ্বংস করেছিল। আর লিয়ারাকে তো বন্দি করে রাখা হয়েছে, কারণ তার ভালোবাসা তাকে নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করেছিল। এখন আমার নিজের ছেলেরও সেই পথেই যাচ্ছে। এথেরিয়ান নীরবে ড্রাকনিসের কথা শুনছিল, কিন্তু তারও চোখে গভীর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। ড্রাকনিস দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, জেসপার ভেনাসের প্রিন্স। সে শুধু আমার ছেলে নয়, পুরো এলরো রাজ্যের ভবিষ্যৎ। কিন্তু যদি তাকে বন্দি রাখতে হয় তাহলে রাজ্যের কি হবে? তার শক্তি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তাকে আমরা কোথায় রাখবো? থারিনিয়াস সাহস করে জিজ্ঞাসা করল, মহামান্য, আপনি কি মনে করেন প্রিন্স কখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে? ড্রাকনিসের চোখে অশ্রুর আভাস দেখা গেল, কিন্তু তিনি তা চাপা দিয়ে কঠোর কণ্ঠে বললেন, আমি জানি না। ভালোবাসা মানুষের জন্য আশীর্বাদ হতে পারে, কিন্তু ড্রাগনদের জন্য এটি একটি অভিশাপ। জ্যাসপার যদি নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাকে হয়তো আমাদের ইতিহাসের আরও এক করুণ অধ্যায় বানাতে হবে। কক্ষের ভেতর থমথমে নীরবতা নেমে এলো। জ্যাসপার কখনো শুয়েছিল যেন একটি ঘুমন্ত আগ্নেয়গিরি, যার ভেতরে আগুন চলছে বিস্ফোরণের অপেক্ষায়। ড্রাকনিস ধীরে ধীরে কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন। তার পায়ের শব্দ যেন শূন্যতায় হারিয়ে গেল। থারিনিয়াস আর এথেরিয়ান চুপচাপ দাঁড়িয়ে রইল। তাদের চোখে শঙ্কার মেঘ, তাদের মনে প্রশ্ন রয়ে গেল। ভেনাসের প্রিন্স জ্যাসপার কি ভালোবাসার এই অগ্নি পরীক্ষা থেকে মুক্তি পাবে,
নাকি সে হয়ে উঠবে তার চাচা আর লিয়ানার মতোই এক করুণ অধ্যায়ের প্রতীক। টানা 2 দিন পর জ্যাসপারের জ্ঞান ফিরল। চোখ খুলতেই তার মনের মধ্যে ঝড় উঠল। অতীতের প্রতিটি ঘটনা যেন তীক্ষ্ণ ছুরির মতো হৃদয়টাকে বিদীর্ণ করে দিচ্ছিল। ফিওনার মুখচ্ছবি তার চোখের সামনে ভেসে উঠল। তার চোখের অশ্রু, তার নীরব প্রশ্ন, তার হৃদয়ের ব্যথা, আর সাথে ভেসে উঠল সেই নিষ্ঠুর মুহূর্ত যখন সে ফিওনার দেওয়া ব্রেসলেটে ছিঁড়ে প্রাসাদের জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। জ্যাসপার আর এক মুহূর্ত অপেক্ষা করল না। কক্ষ থেকে ছুটে বেরিয়ে প্রাসাদের বাগানের দিকে ছুটে গেল। তার চোখে ছিল উদ্ভ্রান্ত দৃষ্টিতে খোঁজার তীব্রতা। মনের মধ্যে শুধু একটাই চিন্তা, আমাকে সেই ব্রেসলেটটা খুঁজে পেতেই হবে। বাগানের প্রতিটি কোণে সে খুঁজতে লাগলো। ফুলের বাগানের নিচে ঝরা পাতার মাঝে মাটির ওপর তার হাত বারবার ঘুরতে লাগলো। সময় যেন থমকে গিয়েছিল, কিন্তু জ্যাসপার থামল না। তার হৃদয়ে তীব্র অনুশোচনা, ফিওনার প্রতি করা অন্যায়ের বোঝা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে ব্রেসলেটটি খুঁজে পেল। মাটিতে ধুলোবালিতে ঢাকা পড়া সেই ছেঁড়া ব্রেসলেট, যেটা একসময় ফিওনার ভালোবাসার প্রতীক ছিল। জ্যাসপার তড়িঘড়ি করে ব্রেসলেটটি হাতে তুলে নিল। চোখের জল তার মুখ বেয়ে পড়তে লাগলো। ব্রেসলেটটি ধরে সে হাঁটু গেড়ে বসলো। জ্যাসপারের চোখের জল যখন মাটিতে পড়ল, তখন তা যেন অশান্তির একটি চিহ্ন রেখে গেল। ড্রাগনদের অশ্রুর এক ফোঁটা রক্তের মতো রঙিন। সেই অশ্রু মাটিতে পড়ার সাথে সাথেই মাটি ক্রমশ শুষ্ক হয়ে যেতে লাগলো। মাটির যে অংশে অশ্রু পড়ল, সেখানে একটি কালো দাগ তৈরি হলো। সেই দাগটি যেন গভীর হতাশার একটি প্রতীক, যা ভাঙা হৃদয়ের কষ্ট এবং অনুভূতির গভীরতা প্রকাশ করে। মাটির জীবন শক্তি এক ধরনের সংকটে পড়ে গেল। আশেপাশের ঘাস, ফুল এবং গাছের পাতা ধীরে ধীরে ম্লান হতে শুরু করলো, যেন তারা সেই দুঃখের অশ্রুর সাক্ষী। এটি যেন একটি অশুভ সতর্ক বার্তা যে জ্যাসপারের কান্না শুধু তার নিজের হৃদয়কে আঘাত করেনি, বরং তার চারপাশের প্রকৃতির ওপরও প্রভাব ফেলেছে। মাটি শুষ্ক হয়ে গেলে তা জীবনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো হারাতে শুরু করলো এবং প্রকৃতির ভারসাম্য বিনষ্ট হতে লাগলো। জ্যাসপার অনুভব করলো এই এক ফোঁটা অশ্রুর মাধ্যমে কেবল তার কষ্টই নয়, বরং তার ভালোবাসা এবং আকাঙ্ক্ষাও মাটির ক্ষতি করছে। তাকে বুঝতে হবে তার অশ্রু শুধু নিজের জন্য নয়, বরং এটি ভেনাসের প্রকৃতির উপরেও প্রভাব ফেলছে, যা তাকে আরো গভীরভাবে ভাবতে বাধ্য করলো। তার হাত কাঁপছিল, কিন্তু ব্রেসলেটটি মুঠোয় শক্ত করে ধরে সে ফিসফিস করে বলল, আমাকে ক্ষমা করে দাও হামিংবার্ড। আমি তোমার ভালোবাসার উপহারের অমর্যাদা করেছি, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি এটা আর কখনো আমার কাছ থেকে হারাবে না। এটা আমার কাছে তোমার ভালোবাসার শেষ স্মৃতি, আর আমি এটাকে চিরকাল আমার হৃদয়ে ধারণ করে রাখবো। বাগানের সবুজের মধ্যে দাঁড়িয়ে ব্রেসলেটটি মুঠোয় ধরে জ্যাসপার আকাশের দিকে তাকালো। জ্যাসপার দ্রুত নিচের ল্যাবে পৌঁছে গেল। তার মনে একটি অদম্য তাগিদ, যেন প্রতিটি মুহূর্তই মূল্যবান। ল্যাবে ঢুকেই প্রথমে সে টেবিলের ওপর রাখা ক্ষতিগ্রস্ত ব্রেসলেটটিকে তুলে নিল। গভীর মনোযোগ দিয়ে সেটি ঠিক করতে শুরু করলো। তার হাত সাবধানে কাজ করছিল, যেন প্রতিটি অংশে তার ভালোবাসার ছোঁয়া থাকে। অবশেষে ব্রেসলেটটি আবার সম্পূর্ণ হলো। জ্যাসপার সেটি নিজের হাতে পড়ল। ব্রেসলেটটি হাতে পড়ার পর তার হৃদয়ে একটি অদ্ভুত প্রশান্তি অনুভব হলো। ব্রেসলেটটির ওপর একটি চরম চুমু খেয়ে সে মৃদু স্বরে বলল, এখন থেকে তুমি শুধু আমার সাথেই থাকবে হামিংবার্ড। আমি কোনোদিনও ভাবতেই পারিনি, কল্পনাও করতে পারিনি তুমি আমার জন্য ভেনাসে চলে আসবে। এরপর জ্যাসপার ল্যাবের মাঝখানে রাখা তার অত্যাধুনিক কম্পিউটারের সামনে এসে বসলো। কম্পিউটার অন করতেই স্ক্রিনে ফিওনার স্পেসশিপের লাইভ ফিড ভেসে উঠল। সেদিন ফিওনার স্পেসশিপে যাওয়ার আগে জ্যাসপার কৌশলে একটি অতি ক্ষুদ্র ক্যামেরা স্থাপন করেছিল। তার একমাত্র লক্ষ্য ছিল ফিওনার নিরাপত্তা নিশ্চিত করা। জ্যাসপার দৃঢ়স্বরে নিজেকে বলল, 24 ঘন্টা, এক মুহূর্ত আমি এখান থেকে সরব না, যতক্ষণ না নিশ্চিত হই তুমি পৃথিবীতে নিরাপদে পৌঁছেছো। তার চোখ স্ক্রিনে আটকে ছিল। স্পেসশিপের প্রতিটি গতিবিধি, প্রতিটি সংকেত সে গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিল। বাইরে থেকে তাকে শান্ত মনে হলেও তার ভেতরে চলছিল উত্তেজনা আর উদ্বেগের ঢেউ। ফিওনার স্পেসশিপ মসৃণভাবে এগিয়ে যাচ্ছিল।
মাঝে মাঝে জ্যাসপারের দৃষ্টি ব্রেসলেটটির দিকে চলে যেত। ব্রেসলেটটি যেন তার হৃদয়ে একটি অদ্ভুত শক্তি জুগিয়েছিল। এটি তার ভালোবাসার প্রতীক, তার প্রতিশ্রুতির প্রতীক। সময় যেন থেমে গিয়েছিল। 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট জ্যাসপার বসে রইল। তার চোখে ছিল এক অদম্য সংকল্প, ফিওনার নিরাপত্তা নিশ্চিত করা আর নিজের ভালোবাসার গভীরতা প্রমাণ করা। সেদিনের স্মৃতিগুলো জ্যাসপারের মনের গভীরে অমলিনভাবে জড়িয়ে এলো। প্রাসাদের সেদিনের সেই মুহূর্ত যেন তার হৃদয়ের প্রতিটি কোণায় গেঁথে গেছে। যখন ফিওনা অজ্ঞান হয়ে প্রাসাদের মেঝেতে পড়েছিল, এথেরিয়ান এগিয়ে এসে তাকে তুলে নেওয়ার আগেই জ্যাসপার সেখানে উপস্থিত হয়েছিল। প্রথমবারের মতো ড্রাকোনিসকে দেওয়া প্রতিশ্রুতি আর নিজেকে প্রতি করা প্রতিজ্ঞা ভঙ্গ করে জ্যাসপার নিজ হাতে ফিওনাকে কোলে তুলে নেয়। তার ভেতরে যেন এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল, ভালোবাসার গভীরতা আর হারানোর যন্ত্রণার এক মিশ্র আবেগ। ধীরে ধীরে জ্যাসপার ফিওনাকে সেই কক্ষে নিয়ে গেল। সে জানতো এটাই তাদের শেষ মুহূর্ত। এই সত্য তাকে ভেঙে দিচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। ফিওনার কপালে আলতো করে চুমু দিল, তারপরে তার নরম নিস্তেজ গালেও এক মৃদু চুম্বনে ভালোবাসার শেষ ছোঁয়া রাখলো। তারপর ফিওনার হাতটা শক্ত করে ধরে জ্যাসপার কাপা গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি হামিংবার্ড। পৃথিবী, ভেনাস কিংবা এই মহাবিশ্বের যে কোনো গ্রহেই থাকি না কেন, তোমার প্রতি আমার ভালোবাসা কোনো দিনও শেষ হবে না। আমার শেষ নিঃশ্বাসের আগ মুহূর্তেও তুমি আমার হৃদয়ে থাকবে। কিন্তু আমি চাই তুমি আমাকে ঘৃণা করো, আমাকে ভুলে যাও। জ্যাসপার জানতো এই ভালোবাসা ফিওনার জন্য যতটা আশীর্বাদ, ঠিক ততটাই অভিশাপ। সে চেয়েছিল ফিওনা তাকে ঘৃণা করুক, ভুলে যাক তাকে, যেন ফিওনার জীবন নতুন করে শুরু হয়। তারপর সে আবার ফিওনার হাতটি শক্ত করে চুমু দিল। তার চোখ জলে ভরে উঠছিল, কিন্তু সে তা গোপন করার চেষ্টা করলো। ধীরে ধীরে সে ফিওনার চুলে হাত বুলিয়ে দিল, যেন এটাই তাদের শেষ স্পর্শ। তারপরে শেষবারের মতো ভালোবাসা আর বিদায়ের চিহ্ন স্বরূপ তার ঠোঁট স্পর্শ করলো। সেই মুহূর্তটি যেন সময়ের স্রোত থামিয়ে দিয়েছিল। এটা ছিল বিদায়, তবু একসাথে থাকার প্রতিজ্ঞার গভীরতম চিন্তা। নিজের হৃদয় ভেঙে চুরমার হলেও জ্যাসপার তার ভালোবাসার জন্যে একটু ত্যাগ করতে প্রস্তুত ছিল। সেদিন কক্ষ থেকে বেরোনোর আগে জ্যাসপার এক মুহূর্তের জন্যে থেমে গেল। সে জানতো ফিওনা অজ্ঞান থাকলেও তার মন আর অনুভূতিগুলো প্রবল। ফিওনা তার উপস্থিতি না, কিন্তু তার শরীর থেকে ভেসে আসা সুগন্ধ ফিওনার হৃদয়ে গভীর প্রশ্ন তুলবে। নিজের ভালোবাসার প্রমাণ লুকাতে হবে, এই চিন্তায় জ্যাসপার ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল। তার নিজস্ব সুগন্ধি, যা তার পরিচয়ের অংশ, সেটা যেন ফিওনার স্মৃতিতে কোনো ছাপ না ফেলে। সে পাশেই থাকা টেবিলে রাখা একটি অন্য পারফিউম তুলে নিল। জ্যাসপার খুব যত্ন সহকারে ফিওনার গায়ে সেই সুগন্ধি স্প্রে করলো। প্রতিটি ছিটে যেন তার হৃদয়ের এক একটা টুকরো ছিল। নিজের ঘ্রাণ লুকানোর জন্যে এভাবে ভালোবাসাকে লুকাতে গিয়ে তার মনে হচ্ছিল যেন সে নিজের অস্তিত্ব মুছে দিচ্ছে। স্প্রে করার সময় তার হাত কিছুক্ষণ থমকে রইল। সে ফিসফিস করে বলল, তুমি যেন আমার ঘ্রাণ অনুভব না করতে পারো হামিংবার্ড। আমার উপস্থিতি তোমার মনে নতুন কোনো কষ্ট এনে না দেয়। তারপর একবার পেছনে ফিরে তাকিয়ে দেখল ফিওনাকে, নীরব নিস্পন্দ, কিন্তু তার হৃদয়ে গভীরভাবে থাকা জ্যাসপারের চোখে জল জমে উঠছিল। ফিওনার কাছ থেকে নিজেকে এভাবে দূরে সরিয়ে রাখা তার পক্ষে কতটা কষ্টকর, সেটা কেউ বুঝতে পারবে না। এই ছোট্ট কাজের মধ্যেও ছিল তার ভালোবাসার নিঃশব্দ স্বীকারোক্তি। ফিওনার জীবন থেকে নিজেকে মুছে ফেলার প্রচেষ্টায় জ্যাসপার তার হৃদয়কে ধ্বংস করে দিচ্ছিল, কিন্তু সে জানতো এটাই ফিওনার মঙ্গলের জন্য সঠিক পথ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরে অবশেষে ফিওনার সঙ্গে যোগাযোগ করতে পারলেন মিস্টার চ্যান সিং। ভেনাসে পা রাখার পর থেকেই ফিওনার সঙ্গে আর কোনো যোগাযোগ ছিল না। যদিও স্পেসশিপে একটি লাইভ ক্যামেরা বসানো ছিল, তা শুধু শিপের ভেতরের পরিস্থিতি দেখানোর জন্যে, আর শিপের জানালা থেকে ভেনাসের চিত্র ধারণ করার জন্য। ফিওনার স্যুটে কোনো ক্যামেরা লাগানো হয়নি, কারণ ভেনাসের প্রাণী বা অন্য কোনো বসবাসকারীর ছবি তোলা তাদের নীতির বিরুদ্ধে। ফিওনার কণ্ঠ শোনা মাত্রই মিস্টার চ্যান সিং এর বুকের ভেতর থেকে যেন একটা ভার নেমে এলো। অনেক ঘন্টা পর প্রিয় নাতনির কণ্ঠ শুনতে পেয়ে আনন্দে তার চোখ
ঝলমল করে উঠল। ফিওনা, আমার নাতনি, তুমি ঠিক আছো? সব ঠিক আছে তো? ফিওনার কণ্ঠে তেমন কোনো আবেগ প্রকাশ করছিল না, তবে কয়েক মুহূর্ত পরে যখন তার গলার আওয়াজ ভেসে এলো, মিস্টার চ্যানসিং হতভম্ব হয়ে গেলেন। ফিওনার গলা ভারী, যেন সে অনেকক্ষণ ধরে কান্না আটকানোর চেষ্টা করেছে। তারপর হঠাৎ করেই ফিওনার গলার স্বর ভেঙে গেল আর কান্নার শব্দ ভেসে এলো। একটানা হেঁচকি তুলে এসে কাঁদতে লাগলো। গ্র্যান্ডপা, তার কণ্ঠস্বর আকাশ কাঁপিয়ে দিল। আমি ভুল করেছি এখানে এসে। জাসপার আমাকে ফিরিয়ে দিয়েছে। সে আমাকে ভালোবাসে না, আমাকে প্রত্যাখ্যান করেছে। মিস্টার চ্যানসিং এর মুখ থেকে সব রং যেন উবে গেল। ফিওনার কথা শুনে তিনি কয়েক মুহূর্ত নির্বাক হয়ে গেলেন। তার নাতনির এই ভেঙে পড়া দৃশ্য তার সহ্য হচ্ছিল না। তিনি নিজেকে সামলে নিয়ে দ্রুত বললেন, ফিওনা, মন দিয়ে শোনো, এখন তোমাকে শক্ত হতে হবে। তুমি শিপে আছো, ভেঙে পড়লে শিপ নিয়ন্ত্রণ করতে পারবে না, আর এটা খুব বিপজ্জনক হবে। শিপের নিয়ন্ত্রণ তুমি কি রোবোটিক প্যানেলের মাধ্যমে চালাচ্ছ? কেন নিজে কেন কন্ট্রোল করছো না? ফিওনা কোনো উত্তর দিল না। সে যেন কেবল নিজের কান্নায় ডুবেছিল। মিস্টার চ্যানসিং আবার ধীর অথচ দৃঢ় কণ্ঠে বললেন, ফিওনা, তোমাকে আমার কথা শুনতে হবে। এই মুহূর্তে কান্না করে ভেঙে পড়লে পুরো মিশন ব্যর্থ হবে। তুমি কি সেটা চাও? তুমি কি সত্যিই চাও এই শিপ ভুল পথে চলে যাক? নিজেকে সামলাও। তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি, আমরা সবাই আছি, কিন্তু আগে নিজেকে সামলাও। ফিওনা কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমি কিভাবে গ্র্যান্ডপা? আমি পারছি না। আমি জানি না কিভাবে এত কিছু সহ্য করব। মিস্টার চ্যানসিং তার গলা শক্ত করলেন। তুমি পারবে ফিওনা, তুমি চ্যাং সিং এর নাতনি। তুমি ভেঙে পড়ার জন্য তৈরি হওনি, তুমি স্ট্রং। এই মুহূর্তে তোমার সেই শক্তি দরকার। এখন কান্না বন্ধ করো এবং শিপের নিয়ন্ত্রণ নিজের হাতে নাও। কয়েক মুহূর্ত চুপচাপ বসে রইল ফিওনা। তারপর সে গভীর শ্বাস নিয়ে নিজের কান্না মুছে ফেলার চেষ্টা করলো। ঠিক আছে গ্র্যান্ডপা, আমি চেষ্টা করব। তার কণ্ঠস্বর এখনো ভারী, কিন্তু সেখানে একটা নতুন সংকল্পের ছাপ স্পষ্ট। এগিয়ে চলো ফিওনা, মিস্টার চ্যানসিং বললেন। তুমি পারবে, আমি জানি। ফিওনা চোখ মুছে শিপের প্যানেলের দিকে তাকালো। তার হাতে এবার কাঁপুনির বদলে একটা দৃঢ়তা ছিল। তাকে এবার ফিরতে হবে, ফিরে গিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। এখন কান্নার সময় নয়, এখন তার সময় সংগ্রামের। জ্যাসপারের ল্যাবের ভেতরে এক অদ্ভুত নীরবতা। স্ক্রিনের সামনে বসে থাকা জ্যাসপার তার চোখ দুটো এক মুহূর্তের জন্যও সরাচ্ছে না। স্ক্রিনে ফিওনার স্পেসশিপে লাইভ ফিড চলছে। এই সময় থারিনিয়াস ল্যাবে প্রবেশ করলো, হাতে একটি ট্রে যাতে খাবার সাজানো। জ্যাসপারের আদেশে এখন থেকে থারিনিয়াস প্রতিদিন খাবার ল্যাবেই দিয়ে যাবে। ট্রেটি টেবিলে রেখে থারিনিয়াস বলল, প্রিন্স, অনেক রাত হয়েছে, আপনার এখন ঘুমানোর প্রয়োজন, আপনার শরীরের বিশ্রাম দরকার। জ্যাসপার খাবার খেতে শুরু করলো, কিন্তু তার চোখ তখনও স্ক্রিনেই আটকে। কোনো বিরক্তি বা তাড়াহুড়ো ছাড়াই সে শান্ত গলায় বলল, আমি একটা কেমিক্যাল নিয়েছি, এটা আমাকে টানা 40 দিন না ঘুমিয়ে থাকতে দেবে। থারিনিয়াসের মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। সে বলল, প্রিন্স, এভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত করছেন কেন? এতদিন না ঘুমোলে আপনার শরীর দুর্বল হয়ে যাবে, এমনকি সাময়িক অসুস্থতাও দেখা দিতে পারে। জ্যাসপার থেমে তাকালো থারিনিয়াসের দিকে। তার সবুজ চোখে যেন আগুনের ঝিলিক। এক কথায় উত্তর দিল, আই ডোন্ট কেয়ার। থারিনিয়াসের ঠোঁট নড়ল, কিন্তু সে আর কিছু বলল না। সে জানতো প্রিন্সের ইচ্ছের বিরুদ্ধে কিছু বলার সাহস তার নেই। তার প্রিয় প্রিন্স হয়তো নিজের শরীরের যত্ন নিচ্ছে না, কিন্তু থারিনিয়াস বুঝতে পারল এই ল্যাবের একমাত্র মনোযোগ এখন স্ক্রিনের ওই ছবিতে আটকে। জ্যাসপার আবার স্ক্রিনের দিকে মন দিল। তার চোখে ক্লান্তি স্পষ্ট, কিন্তু সেগুলো উপেক্ষা করার ক্ষমতাও তার অসীম। তার মনে শুধু একটাই চিন্তা, ফিওনা যেন নিরাপদে পৃথিবীতে ফিরে যায়। যতক্ষণ না সে নিজের চোখে সেটা দেখে, ততক্ষণ সে নিজের জন্য কিছু ভাবার সময়ও পাবে না। ল্যাবের নীরবতা ভেঙে থারিনিয়াস আবার কথা বলল। তার কণ্ঠে মিশেছিল কৌতূহল আর দুঃখ। প্রিন্স, আপনি যদি তাকে এতটাই ভালোবাসেন, তাহলে তাকে যেতে দিলেন কেন, এভাবে কষ্ট দিয়ে? জ্যাসপার ধীরে ধীরে স্ক্রিন থেকে চোখ সরিয়ে তাকালো থারিনিয়াসের দিকে। তার সবুজ চোখের গভীরতায় যেন শত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। ঠান্ডা গলায় সে বলল, থারিনিয়াস, তুমি তো সবটাই জানো, তাহলে এই প্রশ্ন করছো কেন?
থারিডিয়াস কিছু বলার আগেই কক্ষের দরজা খুলে গেল। ভেতরে ঢুকলো আলবিরা আর এথিরিয়ান। দুজনের মুখেই চিন্তার ছাপ। এথিরিয়ান প্রথমে মুখ খুলল। জাসু ভাইয়া, এভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বে। তোমার শরীর এতটা চাপ নিতে পারবে না। আলবিরা এগিয়ে এসে খাবারের ট্রেটির দিকে তাকিয়ে দেখল যে জ্যাসপার খুব সামান্যই খেয়েছে। তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট হয়ে উঠল। আপনার এই জেদ শুধু আপনাকেই নয় প্রিন্স, আমাদের সবাইকে চিন্তায় ফেলেছে। আমরা কিভাবে আপনাকে এভাবে দেখব? জ্যাসপার গভীর নিঃশ্বাস ফেলল। তার দৃষ্টি এক মুহূর্তের জন্যেও নরম হলো না। তার গলায় কঠোরতা স্পষ্ট, যেন সবকিছু থেকে নিজেকে দূরে রাখতে চাইছে। তোমরা সবাই যাও এখান থেকে, সে বলল। আমাকে একা থাকতে দাও। এথিরিয়ান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আলবিরা তার হাত ধরে তাকে থামিয়ে দিল। দুজনেই জানত জ্যাসপার যখন একবার সিদ্ধান্ত নিয়ে নেয় তখন তাকে বিরক্ত করার অর্থ হয় আরও রাগানো। এথিরিয়ান পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, জাসু ভাইয়া, তুমি যা করছো এতে কি লাভ হচ্ছে বলো? মেয়েটাকে কষ্ট দিয়ে বিদায় করে দিলে, আর তুমি নিজের মধ্যে এতটা কষ্ট জমিয়ে রাখছো। আমি তোমাকে আগে থেকেই সতর্ক করেছিলাম। আজ যদি ফিওনা আমাকে ভালোবাসতো, আমি কখনোই এমন কিছু করতাম না। জ্যাসপার এক ঝটকায় চোখ তুলে তাকালো এথিরিয়ানের দিকে। তার সবুজ চোখে ক্ষোভের ঝিলিক। এথিরিয়ানের মুখ হঠাৎ চুপসে গেল। এর মধ্যেই আলবিরা নীরবতা ভেঙে নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, প্রিন্স, আপনি আমাদের সত্যিটা বলছেন না কেন? এমন কি ঘটেছিল যে আপনাকে ফিওনার সঙ্গে এমন ব্যবহার করতে বাধ্য করলো? জ্যাসপার দীর্ঘ নিঃশ্বাস নিল, যেন অনেক বড় ভার নামানোর প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণ নীরব থাকার পর সে বলল, তাহলে শোনো, সেদিন যখন ভেনাসের উপাদান মেশানোর কাজ শেষ হলো, আমি ড্রাকনিসের কাছে গিয়েছিলাম অনুমতি নিতে পৃথিবীতে যাওয়ার জন্য। তার গলা ভারী হয়ে উঠল। আলবিরা আর এথিরিয়ান একদৃষ্টিতে জ্যাসপারের দিকে তাকিয়ে রইল। জ্যাসপার আবার বলতে শুরু করলো, ড্রাকনিস জানতো আমি পৃথিবীতে ফিওনার জন্যই যেতে চাই। সে অনুমতি দিল, তবে একটা শর্ত ছিল আমাকে আগে ভেনাসের দেবতার সাথে কথা বলতে হবে। সবটা শোনার পর আমি যা সিদ্ধান্ত নেব তাই ড্রাকনিস মেনে নেবেন। জ্যাসপার চলে গেল সেদিনের স্মৃতিতে, যেদিন প্রথম সে ভেনাসের দেবতার সাথে সাক্ষাৎ করল। জ্যাসপার ভেনাসের দেবতাকে যথেষ্ট সম্মান আর বিশ্বাস করেন, কেননা পুরো ভেনাসের দায়িত্ব জ্যাসপারের হলেও এই ভেনাসের আগাম বার্তা ভবিষ্যতে নির্ধারণ তিনি করে থাকেন ভেনাস দেবতা আভ্রাহার। ড্রাকনিস জ্যাসপারকে দেবতার কাছে নিয়ে এলো। দেবতার সিংহাসন ঘিরে ছিল এক সোনালী জ্যোতি, যা চারপাশের শূন্যতা পূর্ণ করেছিল। জ্যাসপার দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল, কিন্তু ভেতরে এক অজানা শঙ্কা যেন কুঁকড়ে ধরছিল তাকে। দেবতা তার চিরাচরিত গাম্ভীর্য নিয়ে বললেন, প্রিন্স জ্যাসপার, পৃথিবীতে যাওয়ার জন্য তুমি অনুমতি চেয়েছ, কিন্তু তুমি কি জানো তোমার ভালোবাসা কেবল তোমার নয়, পুরো ভেনাসের জন্য হুমকি হতে পারে। ঠোঁট চেপে ধরে বলল, আমি জানি, কিন্তু আমি ফিওনাকে ছেড়ে থাকতে পারবো না। তার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। দেবতা তখন তার হাত তুলে এক চিত্র ফুটিয়ে তুললেন। ঝাপসা আলো আর ধোঁয়ার মধ্যে ফুটে উঠল একটি দৃশ্য। সেখানে এলিজিয়ার প্রতিচ্ছবি। দেবতা বললেন, জ্যাসপার, তুমি জানো না তোমার আত্মার প্রকৃত উৎস। তুমি জাইরন আর কায়রার কাহিনী নিশ্চয় শুনেছিলে। তবে শোনো, সেই জাইরন আর এলিজিয়ার পুনর্জন্ম হয়েছে। সেটা আর কেউ না, তুমি, স্বয়ং তুমি জাইরন। এটা শুনে জ্যাসপার হতভম্ব হয়ে গেল। দেবতা পুনরায় বলা শুরু করলো, অতীতে জাইরন যে এলিজিয়াকে ভালোবাসতো, সেই আত্মাও পুনর্জন্ম নিয়েছে। তবে এখন সে আর এলিজিয়া নয়। এলিজিয়া এই জন্মে ভেনাসের প্রিন্সেস অ্যালিসা। ফিওনা মানবী কন্যা, সেই চক্রের বাইরে। তোমার আর এলিসার পুনর্জন্ম হয়েছে পুনর্মিলনের জন্য। ইতিহাস পুনরাবৃত্তি হয়েছে অতীতের কালজয়ী অধ্যায় মুছে ফেলার জন্য। জ্যাসপার অবাক হয়ে তাকালো। কিন্তু এটা আগে কেন জানলাম না আমি? আর পুনর্জন্ম কেন হলো, কি উদ্দেশ্যে? দেবতা ধীরে ধীরে বললেন, এটা প্রকৃতির খেলা। তবে তুমি যদি ফিওনা ওই মানবীর কাছে যাও, তার জীবনের সমাপ্তি ঘটবে। প্রকৃতি তাকে তোমার মতো শক্তির কাছে নিরাপদে রাখবে না, কারণ তুমি তার কাছে যাওয়া মানে প্রকৃতির ভবিষ্যতের বিরুদ্ধে যাওয়া। তখন ফিওনা প্রকৃতির শত্রু হবে, আর তোমাদের ভালোবাসা শত্রু হবে সে এই জন্মের।
এরপর দেবতা আরেকটি দৃশ্য দেখালেন। ফিওনা জ্যাসপারের হাত ধরে আছে এবং তার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। মাটি ফাটছে, বাতাস উন্মত্ত, আর ফিওনার নিথর দেহ জ্যাসপারের বুকে লুটিয়ে পড়েছে। এই দৃশ্য দেখে জ্যাসপার থমকে গেল। ড্রাকোনিস ধীরে ধীরে বলল, মাই সান, তুমি বুঝতে পারছো তো? ফিওনাকে বাঁচানোর একমাত্র উপায় হলো তাকে দূরে রাখা। তোমার কারণে একজন নিরীহ সাধারণ মানবের মৃত্যু হবে, সেটা কি তুমি চাও? জ্যাসপার গভীর শ্বাস নিয়ে নিজের সিদ্ধান্ত জানালো। আমি আর ফিওনার কাছে যাব না। আমি তাকে ভালোবাসি, তাকে রক্ষা করতে আমি সবকিছু করতে প্রস্তুত। ড্রাকোনিস আর দেবতা শান্ত হলো, কিন্তু হঠাৎ জ্যাসপার এক কঠোর দৃষ্টিতে দেবতার দিকে তাকিয়ে বলল, তবে শুনুন, আমি অতীতের জাইরন নই। আমার ভালোবাসা শুধুই ফিওনার জন্য। অ্যালিসা যদি অ্যালিজিয়ার পুনর্জন্মও হয়ে থাকে তা আমার কিছু যায় আসে না, কারণ আমি এই জন্মে জ্যাসপার, আর এই জন্মে জ্যাসপার শুধুমাত্র ফিওনাকেই ভালোবাসে আর সারা জীবন ভালোবেসে যাবে। ফিওনাকে পাবার জন্য আমি ইতিহাস বদলাতেও প্রস্তুত, আবার ওকে বাঁচাতে আমি ওর থেকে দূরে থাকতেও প্রস্তুত। দেবতা কিছুক্ষণ নীরব রইলেন। তারপর তার ঠোঁটে এক অদ্ভুত রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি বললেন, তাহলে সময়ই বলে দেবে জ্যাসপার, ইতিহাস কি তোমাকে সাহায্য করবে, নাকি তোমার এই প্রতিজ্ঞাই তোমাকে ধ্বংসের পথে ডেকে আনবে? ড্রাকোনিস চিন্তিত দৃষ্টিতে জ্যাসপারের দিকে তাকালো। সে জানে জ্যাসপার সহজে হার মানবে না, কিন্তু তার এই জেদ তাকে কোথায় নিয়ে যাবে তা কেবল ভবিষ্যতই জানে। আলমিরা, থারিরিয়াস এবং এথিরিয়ান তিনজনই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ছিল। জ্যাসপারের কথাগুলো যেন তাদের বুকের ভিতরে ভারী পাথরের মতো আঘাত করছিল। ল্যাবের নির্জন পরিবেশে এক গভীর নীরবতা নেমে এলো। জ্যাসপার ধীরে ধীরে স্ক্রিন থেকে মুখ সরিয়ে তাদের দিকে তাকালো। তার সবুজ চোখগুলোতে এক অপূর্ব বেদনার ছাপ ছিল। জ্যাসপার গভীর এক দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ যদি কেউ ফিওনাকে বলতো যে আমার কাছে আসলে তার মৃত্যু হবে, আর সেই দৃশ্যটা তাকে দেখাতো, সে কি করত? আমি জানি ফিওনা ঠিক এটাই করতো যা আমি করেছি। সে আমাকে ভালোবাসে, তাই সে আমাকে রক্ষা করতে নিজের ভালোবাসাকে ত্যাগ করত। জ্যাসপার চোখ বন্ধ করে এক মুহূর্ত বসে থাকলো, যেন নিজের মনের গভীরে আরো কিছু বলতে চাইছে। তারপর নিচু স্বরে বলল, আমি শুধু চাই ফিওনা আমার কাছ থেকে দূরে থাকলেও ভালো থাকুক। আমাকে ঘৃণা করলেও যদি সে ভালো থাকে, তাহলে সে ঘৃণাই সই। তার কাছ থেকে দূরে থাকতে, তাকে নিরাপদ রাখতে আমি যা করেছি সেটাই সঠিক ছিল। থারিরিয়াস গলার স্বর নরম করে বলল, প্রিন্স, আপনি এমনটা করলেন, অথচ নিজেকে পুরোপুরি ধ্বংস করছেন। এভাবে কি আপনি সত্যি ফিওনাকে ভালো চেয়েছেন? জ্যাসপার এক তীক্ষ্ণ দৃষ্টিতে থারিরিয়াসের দিকে তাকালো। তার মুখে দৃঢ়তা স্পষ্ট। তোমরা বোঝো না, ভালোবাসা মানে কেবল নিজের প্রিয়জনকে কাছে রাখা নয়। ভালোবাসা মানে তার সুখ নিশ্চিত করা, তার সুরক্ষা নিশ্চিত করা। আমার মৃত্যুও যদি তাকে রক্ষা করতে পারে, আমি তাই করব। তাকে কাছে পাওয়ার স্বপ্নই যদি তাকে কষ্ট দেয়, আমি সেই স্বপ্নকে ত্যাগ করব। আলমিরা ফুপিয়ে বলল, কিন্তু প্রিন্স, আপনি জানেন না ফিওনা এখন কতটা ভেঙে পড়েছে। তার কষ্টের জন্য নিজেকে দায়ী করবেন না। জ্যাসপার কণ্ঠে এক অদ্ভুত কঠোরতা নিয়ে বলল, আমি জানি ফিওনা কষ্ট পাচ্ছে, কিন্তু তার কষ্টের থেকে তার জীবন বেশি গুরুত্বপূর্ণ। একদিন সে এই কষ্টকে অতিক্রম করবে, সে নিজের সুখ খুঁজে নেবে, কিন্তু আমি কখনোই তার মৃত্যুর কারণ হতে পারি না। এথিরিয়ান তখন হতাশ গলায় বলল, জাসু ভাইয়া, আমরা সবাই জানি তুমি ফিওনাকে কতটা ভালোবাসো, কিন্তু তুমি কি জানো এই ত্যাগ তোমার নিজের জীবনকে ধ্বংস করেছে? হ্যাঁ, একদিন তুমি নিজেই টিকতে পারবে না। ল্যাবের বাতাস ভারী হয়ে উঠল জ্যাসপারের কথায়। তার মুখে এক অদ্ভুত বেদনা আর দৃঢ়তার ছাপ। আলোর ম্রিয়বাদ ছটা তার চোখের গভীর অনুভূতিগুলোকে যেন আরো স্পষ্ট করে তুলল। জ্যাসপার ধীরে ধীরে বলল, দেবতা যদি আমাকে বলতো আমি ফিওনার কাছে গেলে আমার মৃত্যু হবে, তবু আমি ফিওনার কাছে যেতাম, তাকে আপন করে নিতাম, নিজের মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিতাম। কিন্তু আমার ভালোবাসা, আমার হামিংবার্ড, যদি তার মৃত্যু আমার কারণে হতো, সেটা এই জন্মেও মেনে নিতে পারতাম না। তার কথাগুলো যেন চারপাশের নীরবতাকে ভেদ করে এক গভীর অর্থ নিয়ে ছড়িয়ে পড়ল। থারিরিয়াস কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর গভীর শ্বাস ফেলে বলল, প্রিন্স, ফিওনা যাওয়ার আগে আপনার জন্য একটা বার্তা রেখে গেছে।
জ্যাসপার একটু ভ্রু কুচকালো, তার চোখে কৌতূহল আর সংশয়। কি বার্তা? থারিরিয়াস কণ্ঠ দৃঢ় করে বলল, ফিওনা বলেছে আপনি যতই অস্বীকার করুন, যতই তাকে প্রত্যাখ্যান করুন, তবু সে আপনাকে সারা জীবন ভালোবাসবে। এলিসন ফিওনা আপনাকে এই মহাবিশ্বে সবচেয়ে বেশি ভালোবাসে। থারিরিয়াসের কথা শেষ হতে না হতেই ঘরের ভেতর যেন এক অদ্ভুত নীরবতা নেমে এলো। জ্যাসপার স্তব্ধ হয়ে বসে রইল, তার চোখে এক গভীর ব্যথা। থারিরিয়াসের কথাগুলো তার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করেছিল। জ্যাসপার মাথা নিচু করে একটু থেমে রইল, তারপর কণ্ঠ ভারী করে বলল, এতটা তার ভালোবাসা যে আমি তার মনে আমার জন্য ঘৃণা জন্ম দিতে পারিনি। আমি চেয়েছিলাম সে আমাকে ঘৃণা করুক, আমাকে ভুলে যাক, তবুও সে মুখ তুলে তাকালো, তার চোখে পরাজয়ের ছাপ স্পষ্ট। আমি হেরে গেছি। তার ভালোবাসার কাছে আমি সম্পূর্ণ পরাজিত। আলবিরা আর থারিরিয়াস নির্বাক হয়ে জ্যাসপারের দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে তারা বুঝতে পারল ভালোবাসার কাছে পরাজিত হওয়ার বেদনা কতটা গভীর হতে পারে। জ্যাসপার সে সারা জীবন শক্তি আর ক্ষমতার প্রতীক ছিল, আজ এক মানবী নারীর ভালোবাসার কাছে ভেঙে পড়েছে। আলবিরা একটু মুচকি হেসে বলল, সত্যি ফিওনার ভালোবাসার কোনো তুলনাই হয় না। সে একজন সাধারণ মানবী হয়েও ভেনাসে চলে এসেছে। কতটা সাহসী সে, কতটা দৃঢ় তার ভালোবাসা। জ্যাসপার আলবিরার কথা শুনে একটু থেমে গেল, তারপর গভীর এক দীর্ঘশ্বাস ফেলে বলল, এটাই তো আলবিরা। ফিওনা কখনোই সাধারণ নয়, সে সব দিক থেকেই অসাধারণ। তার সাহস, তার নিষ্ঠা, তার ভালোবাসা, এসবের কারণেই ভেনাসের ড্র্যাগন প্রিন্স তার প্রেমে পড়েছে। তার কণ্ঠে এক অদ্ভুত গর্বের সুর ছিল, তবুও কোথাও একটা বেদনার ছাপ লুকিয়েছিল। জ্যাসপার একটু থেমে আবার বলল, পাগলিটা, আমি কখনো স্বপ্নেও ভাবিনি সেভাবে ভেনাসে চলে আসবে, আমার জন্য এত বড় ঝুঁকি নেবে। আমি চেয়েছিলাম তাকে দূরে রাখতে, নিরাপদ রাখতে, কিন্তু সে নিজেই আমার কাছে চলে এলো। আলবিরা মৃদু হেসে বলল, ভালোবাসার শক্তি তো এটাই প্রিন্স। আপনি যতই তাকে দূরে রাখতে চান না কেন, সে আপনাকে ছেড়ে থাকতে পারবেই না। জ্যাসপার মাথা নিচু করে বলল, জানি, কিন্তু তাকে রক্ষা করার জন্যই আমি তাকে দূরে পাঠিয়েছি। আমার কাছে থাকলে সে নিরাপদ থাকবে না। আমি চাই সে সুখে থাকুক। আলবিরা তখন আর কিছু বলল না, কিন্তু তার চোখে দেখা গেল জ্যাসপারের প্রতি গভীর শ্রদ্ধা। একজন ড্রাগন প্রিন্স যে তার ভালোবাসার জন্য নিজের অনুভূতিগুলোকে দমন করছে, তার ত্যাগ সত্যি অতুলনীয়। এথিরিয়ান এক ধাপ এগিয়ে এসে জ্যাসপারের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, সত্যি জাসু ভাইয়া, তোমরা দুজন দুজনের জন্যই তৈরি। ফিওনা তোমাকে বেছে নিয়ে কোনো ভুল করেনি, তুমি তাকে ডিজার্ভ করো। জ্যাসপার কিছুক্ষণ এথিরিয়ানের কথা শুনে চুপ করে রইল, যেন নিজের ভেতরে কথাগুলো মেলানোর চেষ্টা করছে। এথিরিয়ান আবার বলল, তোমার প্রতি তার যে ভালোবাসা, তার যে সাহস আর আত্মবিশ্বাস, সবকিছুই প্রমাণ করে যে সে জানে তুমি তার জন্য ঠিক। আর আমার মনে হয় আমিও জানি যে ফিওনা আমার কাছ থেকে তোমার কাছে বেশি সুরক্ষিত। আমি যদি কখনো তার জায়গায় থাকতাম, আমিও তোমাকে বেছে নিতাম। জ্যাসপার এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো, যেন নিজের আবেগ সামলাতে চেষ্টা করছে। তারপর ধীর কণ্ঠে বলল, অ্যাথিরিয়ন, সুরক্ষা শুধু শারীরিক নয়। আমি জানি আমার সঙ্গে থাকলে সে কখনো সুখী হবে না, সে সব সময় বিপদের মুখোমুখি হবে। তার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি তারই মঙ্গলে। এথিরিয়ান হালকা হেসে বলল, তোমার এই ত্যাগই প্রমাণ করে যে তুমি তাকে কতটা ভালোবাসো। কিন্তু আমি একটাই বলবো, হয়তো একদিন সে নিজেই আবার তোমার কাছে ফিরে আসবে, আর তখন তুমি তাকে আটকানোর আর কোনো কারণ খুঁজে পাবে না। জ্যাসপার কিছু বলল না, শুধু স্ক্রিনে ফিওনার শেষ দৃশ্যের দিকে তাকিয়ে থাকলো, যেন ওখান থেকেই কোনো সান্ত্বনা খুঁজে পাওয়ার চেষ্টা করছে। সবাই কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর জ্যাসপার গভীর একটি নিঃশ্বাস ছাড়ল। তার হৃদয় ভাঙা, মনে দ্বন্দ্ব চলছিল। এক মুহূর্তের জন্য তিনি নিজেকে হারিয়ে ফেললেন, অবশেষে নিজের চিন্তায় ডুবে গিয়ে বলল, একটা সময় আমি গর্ব করতাম যে আমি ড্র্যাগন হয়ে জন্ম নিয়েছি। আমি ভেনাসের ড্র্যাগন প্রিন্স, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বুদ্ধিমান। কিন্তু আজ মনে হচ্ছে আমার ড্র্যাগন হয়ে জন্ম নেওয়া ছিল সবচেয়ে নিকৃষ্ট ব্যাপার। তিনি কিছুক্ষণ থেমে থেকে বললেন, আজ যদি আমি সাধারণ মানব হয়ে পৃথিবীতে জন্মাতাম, তাহলে এক নিমিষেই তোমাকে আমার করে পেয়ে যেতাম, কোনো বাধা থাকতো না।
তার চোখের কোণে জল জমে গেল। সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলেও ফিওনার কথা মনে পড়লেই তার হৃদয়ে একটা তীব্র বেদনা অনুভব হচ্ছিল। হামিংবার্ড, তিনি আবার বললেন, তুমি আমার কাছে কতটা মূল্যবান তা আমি কখনোই প্রকাশ করতে পারবো না। আর তবে আজ আমি জানি তোমার জন্য আমি কত দূর যেতে পারি। তোমাকে হারানোর চিন্তাও আমাকে ভেঙে দেয়। জ্যাসপারের মুখে এক অস্পষ্ট হাসি এলো, কিন্তু তা অশ্রু লুকিয়ে রাখতে পারল না। মনে মনে সে আকাঙ্ক্ষা করল যে একদিন সে ফিওনাকে আবার ফিরে পেতে চায়, যেন তার হৃদয়ের সেই বিশেষ জায়গাটা পূর্ণ হয়। 40 দিনের দীর্ঘ যাত্রা শেষে ফিওনার স্পেসশিপ পৃথিবীতে ল্যান্ড করার জন্য প্রস্তুত ছিল। তবে যখন সে সাগরের ওপরে অবতরণের প্রক্রিয়া শুরু করলো, তখন হঠাৎ করে শিপের প্যানেলে অদ্ভুত একটি বার্তা ভেসে উঠল। শিপ নিয়ন্ত্রণ হারিয়েছে। মিস্টার চ্যানশিং এবং তার বন্ধুর হুয়াংঝির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তাদের কাছে বোঝা গেল কিছু গুরুতর ভুল হয়েছে। রেড অ্যালার্ট সিগন্যাল চলতে লাগলো, আর জ্যাসপারের হিডেন ক্যামেরা জ্যাসপারের কাছে সংকেত পাঠাতে শুরু করলো। এদিকে ফিওনা বুঝতে পারলো যে শিপটি ব্লাস্ট হতে যাচ্ছে। মনোবল ধরে রাখতে না পেরে সে স্যুটের জিপার খুলতে লাগলো। স্যুটের ভারী আবরণ থেকে মুক্ত হতে চাইলো। এটাই আমার শেষ সুযোগ, সে মনে মনে ভাবল। দরজার সামনে এসে দাঁড়িয়ে সে একটি মুহূর্তের জন্যে পিছনে তাকালো। শিপের ভিতর থেকে সংকেতের আওয়াজ, অ্যাম্বার অ্যালার্টের শব্দ এবং কম্পনের অনুভূতি তার মনে ভয় তৈরি করেছিল। কিন্তু সে জানতো বাইরে সাগর অপেক্ষা করছে। জানালার দিকে তাকিয়ে প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশি তাকে ডাকছে। এটাই আমার শেষ সুযোগ, এবার আর ফিরে যাওয়া সম্ভব নয়। ফিওনা দৃঢ় সংকল্পে দরজার সামনে দাঁড়িয়ে রইল। নিয়ন্ত্রণহীনভাবে চলতে থাকা শিপটি তার দিকে এগিয়ে আসছিল। শিপের নিয়ন্ত্রণ প্যানেল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তার স্যুটটি যেন একটি বর্মের মতো তাকে গিলে দিচ্ছিল। একবার শিপের শক্তিশালী প্রপেলারের গর্জন তার হৃদয়কে ভেঙে দিতে লাগলো। আমি মুক্তি চাই, সে নিজের কণ্ঠস্বরে বলল, যেন শিপের ভেতরে যান্ত্রিক কণ্ঠস্বরের বিরুদ্ধাচারণ করছে। অবশেষে ফিওনা স্যুট খুলে দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। নিচে বিশাল প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি অসাধ্যভাবে তরঙ্গাতে লাগলো। এক মুহূর্তের জন্য থেমে গেল, তারপর সে চোখ বন্ধ করে নিল। মনে মনে ভেসে উঠল একাধিক স্মৃতি, পায়ের বৃষ্টি হাসি, বাবার স্নেহময় আলিঙ্গন, তাদের দুর্ঘটনাজনিত মৃত্যু এবং তার গ্র্যান্ডপা আর মিস ঝাগের আদর। এই মুহূর্তগুলো যেন তাকে জীবনের গভীরতায় ডুবিয়ে দিল। তার ঠোঁট ফিসফিস করে, আমার পৃথিবী বোধহয় এখানেই শেষ। শেষবারের মতো জ্যাসপারের মুখ তার মনে ভেসে উঠল। কিছুটা তাচ্ছিল্যের হাসি ঠোঁটে খেলতে লাগলো। তুমি ঠিকই বলেছিলে প্রিন্স। সে বলল, ভালোবাসা মানুষকে ধ্বংস করে দেয়, মৃত্যুর দিকে ঠেলে দেয়, কিন্তু তোমাকে দেখার আকাঙ্ক্ষা আমার মৃত্যুর পরেও শেষ হবে না। এরপর গভীর শ্বাস নিয়ে ফিওনা ঝাঁপ দিল গভীর সমুদ্রে। পেছনের স্পেসশিপটি আগুনের কুণ্ডলিতে পরিণত হলো। শিপটির বিস্ফোরণের শব্দ এবং তীব্র শিখা তার শরীরের কাছে পৌঁছলো, কিন্তু সে এসবের কিছুই অনুভব করল না। জলের গভীরতার দিকে নিমজ্জিত হয়ে ফিওনার মনে এক নতুন স্বাধীনতা অনুভূতি জন্ম নিল। সে জানত সাগরের নীল জলে তার সমাপ্তি হলেও হৃদয়ে জ্যাসপারের প্রেম চিরকাল বেঁচে থাকবে। এদিকে যখন স্পেসশিপটির বিস্ফোরণ ঘটল, মিস্টার চ্যানশিং একটি ভয়ঙ্কর চিৎকার করে উঠল। ফিওনা! তার কণ্ঠস্বর ছিল আতঙ্কিত এবং হৃদয় বিদারক। বিস্ফোরণের তীব্র শব্দের সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে একটা শূন্যতা অনুভব হলো, যেন সবকিছু হারিয়ে গেছে। হঠাৎ করে তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে শুরু করলো। চ্যানশিং এর বন্ধু হুয়াংঝি অবাক হয়ে গেল, কারণ সে দেখেছিল মিস্টার চ্যানের মুখে আতঙ্ক এবং অসহায়ত্ব। চেন, তুমি ঠিক আছো? হুয়াংঝি দ্রুত এগিয়ে এসে তাকে ধরে রাখলো। আমার কিছু হয়নি, তবে ফিওনা? মিস্টার চ্যানশিং তার হৃদয় গ্রাহী অনুভূতি প্রকাশ করতে পারছিলেন না। তার চেহারায় ভীতির ছাপ, যেন সমস্ত পৃথিবী তার চারপাশের ধ্বংস হয়ে যাচ্ছে। তোমাকে এখানে প্রাথমিক চিকিৎসা করতে হবে। হুয়াংঝি তার একজন সদস্যকে তৎক্ষণাৎ নির্দেশ দিল। তারা তাকে নিরাপদ স্থানে নিয়ে গেল। সেখানে একজন ডাক্তার আগে থেকেই উপস্থিত ছিলেন। ডাক্তার দ্রুত কাজ শুরু করলেন। মিস্টার চ্যানশিং এর বুকে চাপ দিয়ে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো পর্যবেক্ষণ করতে লাগলেন। আমার কথা শুনুন, শ্বাস নিন, শান্ত থাকুন।
ডাক্তার তার দিকে চোখ মেলে বললেন। চ্যানসিংয়ের মাথায় শুধু ফিওনার মুখ ভেসে উঠছিল। তিনি ভাবছিলেন, এই চিন্তায় তার হৃদয়টা আরো দ্রুত স্পন্দিত হতে লাগলো। প্রাথমিক চিকিৎসা চলাকালীন হুয়াংছির মাঝে চাপ এবং আতঙ্কের ছায়া ছিল। সে জানত ফিওনার জন্য তার বন্ধুর জীবন বিপন্ন। ফিওনা ফিরে আসবে, আমি বিশ্বাস করি। চ্যানসিংয়ের বন্ধু বললেন, তবে তার কণ্ঠে বিশ্বাসের চেয়ে সংশয় ছিল বেশি। কিন্তু মিস্টার চ্যানসিংয়ের মনে ফিওনার অশ্রুঝরা চেহারা আর মৃত্যুর মুখ কল্পনা করতেই যেন সবকিছু শেষ হয়ে যাওয়ার মতো অনুভব হচ্ছিল। ফিওনা গভীর প্রশান্ত মহাসাগরের জলে তলিয়ে যেতে যেতে এক দুঃস্বপ্নের মতো অনুভব করছিল। পানির চাপ তার শরীরকে গ্রাস করে ফেলছিল এবং অক্সিজেনের অভাবে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। প্রতিটি শ্বাস ক্রমশই দুর্বল হচ্ছিল, যেন শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে আসছে। পানির অন্ধকারে ফিওনা অনুভব করলো তার চারপাশে অসংখ্য মাছ সাঁতার কাটছে, কিন্তু সেগুলো তার দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। সে জানত যে তার মৃত্যুর পথ প্রশস্ত হয়ে উঠছে, কিন্তু তার মনে কোনো ভয় ছিল না। স্মৃতিগুলো ধীরে ধীরে তার মনে ভেসে উঠতে লাগলো। মায়ের হাসি, বাবার আদর, গ্র্যান্ডপা এবং মিস ঝাগের প্রশ্রয়, আর জ্যাসপারের গভীর ভালোবাসা। অবশেষে জ্যাসপারের প্রত্যাখ্যান, সেই মুহূর্তগুলো যেন জলের গভীরতায় গাঢ় হতে শুরু করলো। অক্সিজেনের অভাব তাকে শ্বাস নিতে দিচ্ছিল না এবং সে অনুভব করছিল শরীরের শক্তি যেন একেবারে শেষ হয়ে যাচ্ছে। চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল, আর জলের তলায় হারিয়ে যাওয়ার সময়ে সে মনে মনে ভাবছিল, এটাই কি আমার শেষ? জলের চাপ আর অক্সিজেনের অভাব তাকে খুব দ্রুত নিচে টানছিল। কষ্টের মধ্যে সে অনুভব করলো তার শ্বাস ফুরিয়ে আসছে এবং তার মুখ দিয়ে জল প্রবাহিত হচ্ছে। সে অজ্ঞান হয়ে যেতে লাগলো, আর চোখ দুটো এখন সম্পূর্ণ বন্ধ। গভীর থেকে আরো গভীরে তলিয়ে যেতে থাকলো, যেন সাগরের অন্ধকারে তার আত্মা হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল এই মুহূর্তে তার হৃদয়ে কোনো দাগ নেই, শুধু এক নীরবতা। সবকিছু ধীরে ধীরে মুছে যেতে লাগলো এবং ফিওনা জানত সে আর ফিরে আসবে না। আর কোনোদিন দেখতে পাবে না তার গ্র্যান্ডপাকে, আর কোনোদিন ছুঁতে পারবে না তার ভালোবাসার প্রিন্সকে। প্রশান্ত মহাসাগরের অন্ধকার গভীরে ফিওনা তলিয়ে গেছে। তার শরীর নিস্তেজ, 2 হাত উপরের দিকে ভাসছে। অতিরিক্ত পানি গলায় ঢুকে গেছে, আর অক্সিজেনের অভাবে তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে গেছে। শূন্য চোখ আর নিথর হাতের মাধ্যমে ফিওনার অস্তিত্ব যেন সমুদ্রের গভীরতায় বিলীন হতে চলেছে। ঠিক সেই মুহূর্তে আকাশে এক অদ্ভুত দৃশ্য। প্রবল ঝড় শুরু হয়েছে, যেন প্রকৃতি নিজেই কেঁদে উঠেছে। আকাশ বিদ্যুতের আলোয় আলোকিত, আর সাগরের উত্তাল ঢেউ ফেনায়িত। হঠাৎ করে এক বিশাল সবুজ ড্রাগন বিদ্যুৎ বেগে আকাশ ছিঁড়ে নিচে নামলো। জ্যাসপার, তার চেহারায় তীব্র ক্ষোভ আর ব্যাকুলতা। ড্রাগন রূপে জ্যাসপার সমুদ্রের গভীরে ঝাঁপিয়ে পড়ল। তার ভারী শরীরের কারণে মুহূর্তেই সমুদ্র জলে এক প্রকার ভূমিকম্পের সৃষ্টি হলো। গভীর জলে ড্রাগনের তীক্ষ্ণ চোখ খুঁজে নিল ফিওনাকে। তার শরীর নিথর, তবে প্রাণের একটা মৃদু স্পন্দন এখনো বাকি। জ্যাসপার তার বিশাল ড্রাগন পিঠ ফিওনার নিচে স্থির করলো। নিথর মানবীর শরীরটা সে সাবধানে তুলে নিয়ে ওপরে উঠতে লাগলো। তার ডানাগুলো বিশাল গতিতে নাড়তে শুরু করলো, আর এই মুহূর্তেই সে সমুদ্র পৃষ্ঠ ভেদ করে আকাশে উড়াল দিল। ঝড় যেন তার পথ ছেড়ে সরে গিয়ে তাকে এগিয়ে যেতে সাহায্য করছে। ফিওনাকে নিয়ে জ্যাসপার বেশি দূর গেল না। সামনেই লুনার দ্বীপ, এক বিরান রহস্যময় স্থানে এসে নেমে এলো। এই দ্বীপটিকে ঘিরে ছিল চিরসবুজ বৃক্ষ আর নিঃশব্দ প্রকৃতি। তীব্র ঝড়ের মাঝেও এই দ্বীপ যেন এক সুরক্ষিত আশ্রয়। জ্যাসপার সাবধানে ফিওনাকে মাটিতে শুইয়ে দিল। তার ড্রাগন চোখের কঠিনতায় এবার এক গভীর উদ্বেগ ফুটে উঠল। বাতাসে তার নিঃশ্বাসের উত্তাপ ছড়িয়ে পড়ল, যেন পুরো দ্বীপকেই উষ্ণ করে তুলল। ফিওনার মুখের দিকে তাকিয়ে সে কপালে বিশাল ড্রাগনের নরম নখ দিয়ে একবার আলতো ছোঁয়া দিল। জ্যাসপার ড্রাগন রূপ থেকে ফিরে মানব রূপ নিল। তার চেহারা ভেজা চোখে এক ধরনের আতঙ্ক। ফিওনার নিথর দেহ তার দুহাতে তুলে নিল, বুকের মাঝে জড়িয়ে ধরল। এক হাত দিয়ে ফিওনার মুখ স্পর্শ করলো, আর এক হাত দিয়ে চুল সরিয়ে বারবার ডাকতে লাগলো, ফিওনা, ফিওনা, চোখ খোলো প্লিজ। কিন্তু কোনো সাড়া নেই। ফিওনার নিস্তব্ধ মুখ দেখে জ্যাসপারের বুকের ভিতরটা টুকরো টুকরো হয়ে গেল।
তার শক্তি, তার অহংকার সব কিছু যেন মুহূর্তেই হারিয়ে গেল। জ্যাসপার ফিওনাকে মাটিতে শুইয়ে দিল। দ্রুত তার পেট চেপে ধরে চেষ্টা করলো সাগরের গিলে ফেলা পানি বের করতে, কিন্তু কোনো ফল হলো না। আকাশে ঝড়ের গর্জন আর বাতাসের শোষ আওয়াজ তাকে যেন আরো বিচলিত করলো। এক মুহূর্ত দেরি না করে জ্যাসপার ফিওনার ঠোঁটের ওপর নিজের ঠোঁট রেখে শ্বাস নিতে লাগলো। সে নিজের সমস্ত শক্তি দিয়ে অক্সিজেন দিচ্ছে, বারবার ফিওনাকে জীবন ফিরিয়ে আনার চেষ্টা করছে। ফিওনা, প্লিজ রেসপন্স করো। তার কণ্ঠে তীব্র আকুতি। একবার, দুইবার, তিনবার, তবুও ফিওনা রেসপন্স করছে না। জ্যাসপারের সবকিছু যেন থেমে যাওয়ার উপক্রম। তার চোখের কোণে অশ্রু জমে উঠল। ঠিক তখনই ফিওনার শরীরটা একটু নড়ে উঠল। তার ঠোঁট থেকে হালকা কাশির শব্দ ভেসে এলো। পানি তার মুখ থেকে বেরিয়ে এলো আর সে ধীরে ধীরে চোখ খুলল। হামিংবার্ড? জ্যাসপারের কণ্ঠ আনন্দ আর স্বস্তিতে ভরে উঠল। ফিওনার চোখ খুলতেই প্রথমে সবকিছু ঝাপসা লাগলো। দৃষ্টির সামনে সবকিছুই আবছা, কিন্তু এক জোড়া উজ্জ্বল সবুজ চোখ যেন তার পুরো পৃথিবীটা দখল করে নিল। ফিওনার মুখে এক প্রকার বিস্ময় খেলে গেল। সে ভালো করে দেখার চেষ্টা করলো, তার মুখ ধীরে ধীরে ওঠানামা করছে, তবে চোখে অবিশ্বাসের ছাপ স্পষ্ট। এক মুহূর্তের মধ্যেই জ্যাসপারের মুখাবয়ব স্পষ্ট হয়ে উঠল তার সামনে। সেই অদ্ভুত সুন্দর মুখ, তীক্ষ্ণ চোয়াল আর গভীর সবুজ চোখ, রক্তিম বেগুনি ঠোঁট, ঘাড়ের ড্রাগন ট্যাটু, সব কিছু যেন একেবারে জলজল করছে। ফিওনার নিঃশ্বাস ভারী হয়ে গেল। সে ধীরে ধীরে উঠে বসল, চোখের দৃষ্টিকে আরো পরিষ্কার করার চেষ্টা করলো, কিন্তু তার মনে হলো এই দৃশ্যটা বাস্তব হতে পারে না। তার ঠোঁট ফিসফিস করে উঠল। আমি কি মারা গেছি? জ্যাসপার চুপ করে তার দিকে তাকিয়ে আছে। তার মুখে কোনো আবেগের ঝলক নেই, কিন্তু তার চোখ বলে দিচ্ছে সে কতটা আতঙ্কিত ছিল। ফিওনা নিজের চারিপাশে তাকালো। ঝড় থেমে গেছে, তাদের ঘিরে দ্বীপের নির্জনতা আর প্রশান্তি, কিন্তু ফিওনার মনে হলো সে কোনো দুঃস্বপ্নে আটকে আছে। তার ঠোঁট কাঁপতে কাঁপতে বলে উঠল, তুমি প্রিন্স? এটা কি মৃত্যুর পরের কোনো এক পৃথিবী, নাকি আমি কল্পনা করছি? জ্যাসপার গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে বলল, তুমি বেঁচে আছো ফিওনা, আমি তোমাকে মরতে দেইনি। তার কণ্ঠে দৃঢ়তা, কিন্তু ফিওনা অবিশ্বাসে মাথা নাড়ল। তার হাত জ্যাসপারের মুখের দিকে বাড়িয়ে দিল, স্পর্শ করলো সেই তীক্ষ্ণ মুখ। স্পর্শের সঙ্গে সঙ্গে তার হাত কেঁপে উঠল। তুমি সত্যি? ফিওনার গলা কাঁপলো। ফিওনা হঠাৎ করেই শক্ত করে জড়িয়ে ধরল জ্যাসপারকে। তার ভেজা শরীর কাঁপছিল আর চোখ থেকে অশ্রু টপ টপ করে পড়ছিল। জ্যাসপার নিজের শক্ত হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছিল, একদম স্থির বসে। তার মুখে কোনো আবেগের ছাপ নেই, কিন্তু চোখে কিছু চাপা কষ্ট যেন ফুটে উঠছিল। ফিওনা তার বুকের ওপর মাথা রেখে কাঁপা কণ্ঠে বলল, তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমাকে কেন বাঁচালে প্রিন্স? কেন? জ্যাসপার শান্তভাবে উত্তর দিল, কারণ আমি মানুষকে বাঁচাই। তুমি আমার জন্য ভেনাসে গিয়েছিলে, তোমার সাহসিকতা আমি সেটা অস্বীকার করতে পারিনি। তুমি আমার প্রতি যাই অনুভব করো না কেন, তোমাকে মরতে আমার পক্ষে সম্ভব ছিল না। ফিওনা তার চোখ তুলে সরাসরি জ্যাসপারের সবুজ চোখের দিকে তাকালো। তার দৃষ্টি গভীর, ভেজা আর তীক্ষ্ণ। সে চিৎকার করে বলল, তুমি জানলে কিভাবে আমি বিপদে পড়েছি? তুমি জানলে কিভাবে আমি মরতে বসেছি? যদি তুমি আমাকে ভালো না বাসতে তাহলে এটা কখনোই জানতে না। এটা ভালোবাসা ছাড়া আর কিছুই না জ্যাসপার, এটা অস্বীকার করো না। জ্যাসপার মুহূর্তের জন্য চুপ করে রইল। তার চোখের গভীরতা যেন আরো গাঢ় হয়ে গেল। ফিওনা এই প্রথম তার নাম ধরে ডাকলো। সে ফিওনার দিকে তাকিয়ে বলল, তুমি যা ভাবছো সেটা ভুল। ভালোবাসা আমাকে দুর্বল করবে, আর আমি দুর্বল হতে পারি না। তোমাকে বাঁচারও আমার দায়িত্ব ছিল, কিন্তু ভালোবাসা নয়। ফিওনার চোখ ফেটে জল বেরিয়ে এলো। সে ধীরে ধীরে তার হাত দুটো সরিয়ে পড়ল। তাহলে আমি কি তোমার কাছে শুধুই দায়িত্ব? আমি কিছুই না, শুধু একজন বোঝা? জ্যাসপার মুখ ফিরিয়ে নিল। তার ঠোঁট শক্ত হয়ে গেছে, কিন্তু ভিতরে ভিতরে যেন কিছু একটা ভেঙে পড়ছে। সে কোনো উত্তর দিল না। ফিওনা তার সামনে বসে কাঁদতে লাগলো, আর বৃষ্টি তাদের চারপাশে পড়তে থাকলো। সেই অদৃশ্য দূরত্বটা আরো গভীর করে তুলল।
ফিওনা আর কোনো কথা না বলে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার শরীর বৃষ্টিতে ভিজে চুপচুপে, আর চোখের জল বৃষ্টির ফোঁটার সাথে মিশে গিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছিল। তার মনে যেন এক অদ্ভুত ভারাক্রান্ত কিন্তু একই সাথে জীবিত থাকার মৃদু আনন্দ। জ্যাসপার তাকে মরতে দেয়নি, এই ছোট্ট সত্যটাই যেন তার মনে একটুখানি প্রশান্তি এনে দিল। বৃষ্টির মাঝে এসে ধীরে ধীরে হাঁটতে লাগলো। তার পা ভারী, কিন্তু তার মন চাইছিল এই মুহূর্তে একটু মুক্তি। দূরে গিয়ে যেখানে বৃষ্টির ধারাটা আরো গভীর, সে দাঁড়ালো, মাথা উঁচু করে আকাশের দিকে তাকালো। ঠান্ডা বৃষ্টি তার গাল বেয়ে নামছিল, যেন তার সমস্ত ক্লান্তি ধুয়ে দিচ্ছিল। পেছনে জ্যাসপার তাকে চুপচাপ দেখছিল, তার সবুজ চোখ গভীর আর চিন্তিত। ফিওনার প্রতিটি পদক্ষেপ যেন তার হৃদয়ের কোথাও একটা অদ্ভুত অনুভূতি জাগিয়ে তুলছিল, কিন্তু সে নিজের সেই অনুভূতিকে চেপে ধরে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল ফিওনা যত জোরেই যাক, সে তাকে ছেড়ে যেতে পারবে না। বৃষ্টি পড়তেই থাকলো। ফিওনা বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকলো, যেন প্রকৃতি তাকে সান্ত্বনা দিতে চাইছে। কিন্তু তার হৃদয়ের গভীরে জ্যাসপারের জন্য একটা কষ্ট, একটা প্রশ্ন বারবার ফিরে আসছিল। তুমি আমাকে কেন বাঁচালে? বৃষ্টি থেমে যাওয়ার কোনো লক্ষণ নেই। ফিওনা নিঃশব্দে দাঁড়িয়ে, দুহাত মেলে আকাশের দিকে মুখ তুলে, তার চোখ বন্ধ। আর ঠান্ডা বৃষ্টির প্রতিটি ফোঁটা তার ভেতরের সমস্ত ক্লান্তি আর অস্থিরতাকে ধুয়ে মুছে দিচ্ছে। বাতাসে তার ভেজা চুল এলোমেলো হয়ে গেছে, কিন্তু সে সেসবের তোয়াক্কা করছে না। এই মুহূর্তে তার মন যেন প্রকৃতির সাথে একাত্ম হয়ে গেছে। কিছুটা দূরে দাঁড়িয়ে জ্যাসপার নিঃশব্দে ফিওনার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছিল। তার চেহারায় এক অদ্ভুত শীতলতা, যেন কোনো অনুভূতি প্রকাশ করতে চায় না, কিন্তু তার চোখ, সেই সবুজ চোখের গভীরে লুকানো এক তীব্র উদ্বেগ ধরা পড়ছিল। জ্যাসপার ধীরে ধীরে এগিয়ে এলো, তার চলাফেরায় ছিল নিঃশব্দ দৃঢ়তা। কাছে এসে কোনো কথা না বলে নিজের ব্লেজার খুলে ফিওনার মাথার ওপর ছাতার মতো ধরে রাখলো। ফিওনা ধীরে ধীরে চোখ খুলে তাকালো। তার সামনে জ্যাসপার দূরে তাকিয়ে মুখ শক্ত করে ধরে আছে। সে কোনো দুর্বলতা প্রকাশ করতে চায় না। ফিওনা এক মুহূর্ত তাকে দেখলো, তারপর তার ঠোঁটে এক অনির্বচনীয় হাসি খেলে গেল। হঠাৎ ফিওনা এগিয়ে গিয়ে জ্যাসপারকে শক্ত করে জড়িয়ে ধরলো। তার ভেজা শরীর ঠান্ডা, কিন্তু জড়িয়ে ধরার স্পর্শে ছিল উষ্ণতার এক গভীরতা।